আচ্ছা, আমরা শুরু করি। আমাদের আজকের টপিক হচ্ছে ডিফেক্টস ইন ক্রিস্টালস, ডিসলোকেশনস অ্যান্ড স্ট্রেংথেনিং মেকানিজমস। এই আমরা আগে যে ক্রিস্টাল স্ট্রাকচার দেখেছি তার সাথে রিলেটেড আমরা ক্রিস্টাল ডিফেক্টস দেখব। ক্রিস্টাল ডিফেক্টস এর মধ্যেই এক ধরনের ডিফেক্ট হচ্ছে ডিসলোকেশন। এটাকে আলাদা করে মেনশন করার কারণ হচ্ছে এই যে পরের যে অংশটা স্ট্রেংথেনিং মেকানিজমস, সেখানে এই ডিসলোকেশনের একটা বিশেষ ভূমিকা আছে। সেজন্য এক ধরনের ডিফেক্ট হলেও ডিসলোকেশনকে আলাদাভাবে এখানে আমি মেনশন করেছি টপিকটাতে। সো টুডেজ টপিক ডিফেক্টস ইন ক্রিস্টালস, ডিসলোকেশনস অ্যান্ড স্ট্রেংথেনিং mechanisms. Crystalline imperfections or defects, same. Defects or crystal imperfections are same. So far we have studied metallic crystal structure, and we assumed that perfect order exists throughout crystalline materials on an atomic scale. জিনিসটা হচ্ছে এরকম যে আমরা ভাবছি যে একটা আইডিয়াল ক্রিস্টাল স্ট্রাকচার এক্সিস্ট করে। সোফার আমরা যেটা স্টাডি করেছি যে পুরো জায়গাটাতেই বিসিসি ফর্মে থাকলে বা এফসিসি ফর্মে থাকলে পুরো ক্রিস্টালটাতেই হচ্ছে সিস্টেমটাতেই হচ্ছে এটা বিসিসি সুন্দরভাবে সব অ্যাটম যেটা যেখানে থাকার কথা সেভাবে আছে। কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে যে পারফেক্ট ক্রিস্টাল বা আইডিয়াল ক্রিস্টাল বা আইডিয়াল কেস এরকম এগুলো আসলে এক্সিস্ট করে না। অল ক্রিস্টালস হ্যাভ সাম ডিফেক্টস, actually large number of defects, not only defects, large number of defects. এই ডিফেক্টটা কি যদি খুব শর্ট করে আমরা বলি, crystalline defect or imperfections means a lattice irregularity. If you look at this figure, you can see here these are the defects. এই যে হোয়াইট লাইনস গুলো দেখতে পাচ্ছ, আমরা কি গেজ করতে পারছি এটা কি? এই জায়গায় অ্যাটম গুলো বসে থাকার কথা ছিল, তাই না? পারফেক্ট ক্রিস্টাল হলে, কিন্তু সেটা বসে নাই। বা এখানটায় এই যে সাদা, এখানে বসে নাই। যদি এটা একটা পারফেক্ট ক্রিস্টাল হতো তাহলে পুরো জায়গাটায় অ্যাটম গুলো একইভাবে বসে থাকতো, যেটা কিনা আমরা এর আগের ল্যাটিসে দেখেছিলাম ক্রিস্টাল সিস্টেম দেখার সময়। সো আমাদের এটা বুঝতে হবে যে কোনো আইডিয়াল বা পারফেক্ট ক্রিস্টাল আসলে বিলং করে না। আমরা যদি একটু একটা কোট দেখি কলিন হামফ্রেজের, সো ক্রিস্টালস আর লাইক পিপল, ইট ইজ দ্য ডিফেক্টস ইন দেম উইচ টেন্ড টু মেক দেম ইন্টারেস্টিং। সো মানুষের মধ্যে যেরকম ডিফেক্ট থাকবেই, আছেই, যেই কারণেই বিভিন্ন রকম মানুষ, বিভিন্ন রকম এত বৈচিত্র্য, এত ইন্টারেস্টিং মানুষ, একইভাবে ক্রিস্টালের মধ্যেও ডিফেক্ট থাকবে, অ্যান্ড ইউ কান্ট অ্যাভয়েড ইট। আর আরো ইন্টারেস্টিংলি হচ্ছে যে এই ডিফেক্টগুলাই বিভিন্ন ধরনের প্রপার্টির উপরে, প্রপার্টিকে সে ইনফ্লুয়েন্স করে, প্রপার্টিকে সে ইমপ্রুভ করে, প্রপার্টিকে সে ডিগ্রেড করে। এবং অনেক সময় দেখা যায় যে ডিফেক্টগুলো আমরা ইন্টেনশনালি তৈরিও করছি। একটা মেটেরিয়ালের মধ্যে আমরা ইন্টেনশনালি ডিফেক্ট তৈরিও করছি, কারণ ডিফেক্ট যদি আমরা সেইভাবে যদি ডিফেক্ট অ্যাড করতে পারি বা ডিফেক্ট তৈরি করতে পারি, এখানে দেখা যাবে আমাদের কিছু প্রপার্টি ইমপ্রুভ করেছে। অবশ্যই আমরা যখন ইন্টেনশনালি ডিফেক্ট তৈরি করি তখন আমরা চেষ্টা করি প্রপার্টি ইমপ্রুভ করার জন্য, সেটা মেকানিক্যাল প্রপার্টি হোক বা সেটা কোনো করোশন রেজিস্ট্যান্স হোক, ইট ক্যান বি এনিথিং। সো it is important for us to know what kind of defects are there, what types of defects are there, and what is their role
to affect the behavior of materials. For example, তোমরা সবাই কপার মেটাল তো আমরা সবাই নাম শুনেছি, সবাই জানি কপার কি। পিওর কপারের যে প্রপার্টি, if we add 30% zinc or if we add zinc in pure copper, it will make brass. Brass is an alloy. তোমরা ব্রাসের নাম শুনেছো তাই না? ব্রাস হলো একটা অ্যালয় যেখানে কপার আছে, জিঙ্ক আছে। এবং খুব ইন্টারেস্টিং বিষয় দেখো, ব্রাস ইজ মাচ হার্ডার অ্যান্ড স্ট্রঙ্গার দ্যান পিওর কপার। সো পিওর কপারের মধ্যে আমরা যে জিঙ্ক অ্যাড করছি সেটা তো তাহলে তোমার ইম্পিউরিটি হিসেবে আমরা অ্যাড করে দিলাম, আমরা তো আলাদাভাবে এখানে অ্যালয়িং এলিমেন্ট অ্যাড করে দিলাম। So we are adding alloying elements intentionally to improve the properties of materials or metals. পরের অংশগুলোতে যাওয়ার আগে আমি দুই একটা টার্ম এখানে একটু এক্সপ্লেইন করব যেটা বারে বারে আসবে। গ্রেইন বাউন্ডারি, হ্যাঁ, সেই জন্য এই স্লাইডটা এখানে এনেছি। এই যে ইমপারফেকশনস বা ডিফেক্টস কি কি আছে সেটা জানার আগে আমরা এইটা একটুখানি দেখে নিব, তারপরে আমরা কি কি ধরনের ইমপারফেকশনস বা ডিফেক্টস আছে সেগুলো আমরা এক্সপ্লেইন করব। দেখো, যখন একটা মোলটেন মেটাল যখন আমরা ঠান্ডা করছি, মনে করো একটা লিকুইড মেটাল হিট করা হয়েছে, মেল্ট অবস্থায় আছে, ফর এক্সাম্পল কপার, ফর এক্সাম্পল জিঙ্ক, এটা লিকুইড অবস্থায় আছে। যখন আমরা এটাকে ঠান্ডা করছি, এটা যখন ঠান্ডা হচ্ছে তখন কি হবে? সলিডিফিকেশন শুরু হবে। এটা কি পুরো জিনিসটা একবারে সলিডিফাইড হয়ে যায়? না, এখানে কি হয়, এখানে ছোট ছোট নিউক্লিয়াস ফরমেশন হয়। এই দেখো প্রথম ছবিটাতে এই যে এখানে হাইলাইট করা আছে, ছোট ছোট ডটের মতন দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় সলিডিফিকেশন শুরু হয়। এবং কি হয়, সলিডিফিকেশন শুরু হচ্ছে মানে ওই জায়গায় অ্যাটমগুলো সলিড হচ্ছে এবং সুন্দর মতন এক জায়গায় লিকুইডে যেরকম একটা মুভমেন্ট হচ্ছিল এখন সে আস্তে আস্তে সেটল করছে। এই যে নিউক্লিয়াস ফরমেশন হয়েছে বিভিন্ন জায়গায়, বাকি অংশটা হচ্ছে লিকুইড। এখন কি হচ্ছে, আরো যখন ঠান্ডা হচ্ছে তখন এর চারপাশ দিয়ে এসে আরো তোমার অ্যাটম এসে সেটল করছে, মানে এই জিনিসটা গ্রো করছে, নিউক্লিয়াসটা আরো বড় হচ্ছে, আরো সলিডিফাই হচ্ছে, হতে হতে একটা সময় গিয়ে কি হবে, পুরোটাই সলিড হয়ে যাবে। এইটাও গ্রো করছিল, এটাও গ্রো করছে, করতে করতে একটা সময় গিয়ে পুরোটাই সলিড হয়ে যাচ্ছে। গ্রো করছে মানে এর চারপাশ দিয়ে অ্যাটম এসে সেটেল ডাউন করছে, সলিডিফিকেশন হচ্ছে এবং সেই ক্রিস্টালটা বড় হচ্ছে। এইগুলো বড় হতে হতে একটা সময় দেখো এই যে বিভিন্ন বাউন্ডারির মতন দেখা যাচ্ছে। এই যে বাউন্ডারি গুলো, সেগুলো কি, যেখানে এসে একটা ক্রিস্টাল একদিকে বড় হচ্ছিল, আরেকটা ক্রিস্টাল আরেকদিকে বড় হচ্ছিল, এবং একটা সময় এসে দুইটা দেশের বাউন্ডারির মতন দুইটা ক্রিস্টালের বা দুইটা গ্রেইনের একটা বাউন্ডারি। এই যে ক্রিস্টাল গুলো বড় হয়ে হয়ে যেখানে গিয়ে শেষ হলো সেটা হচ্ছে একটা গ্রেইন, এবং এটা গিয়ে একটা সময় গিয়ে একটা গ্রেইন গুলো সব পুরোটাই সলিডিফাইড হয়ে গেছে এবং একটা গ্রেইন বাউন্ডারি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। এই গ্রেইন বাউন্ডারি গুলো হচ্ছে সবচেয়ে ভালনারেবল কন্ডিশনে আছে। কারণ কি, এখানে দেখো ক্রিস্টাল গুলো গ্রো হয়েছে কি এক একটা এক এক ডিরেকশনে। হচ্ছে এখানে অ্যাটম গুলো এভাবে সাজানো আছে, তো এখানে এই অ্যাঙ্গেলে সাজানো আছে, তো এখানে এই অ্যাঙ্গেলে সাজানো আছে, এখানে একভাবে, এদিকে আরেকভাবে। তো এরকম বিভিন্ন ডিরেকশনে এই অ্যাটম গুলা যখন বসেছে এক একটা ক্রিস্টালের ভিতর বা এক একটা গ্রেইনের ভিতর, সে এক এক ডিরেকশনে গ্রো করেছে। তারপরে যখন গিয়ে ফাইনালি যখন এটা গ্রো করতে করতে এরকম অবস্থায় এসে দাঁড়িয়েছে, এই যে পুরো জিনিসটাই সলিডিফাইড হয়ে গেছে, এখানেও কিছু কিছু লিকুইড আছে, ফাইনালি গিয়ে পুরোটাই সলিডিফাইড হয়ে গেছে। পুরোটাই সলিডিফাইড হয়ে যাওয়ার পরে আমরা সলিড মেটালটা পাচ্ছি। কিন্তু আমরা এই যে এরকম ভাবে যখন আমরা মাইক্রোস্কোপের নিচে দেখবো, আমরা কিন্তু এইরকম এই বাউন্ডারি গুলো দেখতে পাবো। এই বাউন্ডারি গুলো ইন্ডিকেট করছে কি, এক একটা রিজিয়ন বা এক একটা কান্ট্রির মতন, যে ওই একটা কান্ট্রিতে যেরকম কালচার, ল্যাঙ্গুয়েজ সবকিছু আলাদা থাকে, সেই রকম
এটার ভিতরেও এটার মধ্যেও বিসিসি আছে, এটাতেও বিসিসি আছে, এটাতেও বিসিসি আছে, ক্রিস্টাল স্ট্রাকচার একই থাকবে কিন্তু ওরিয়েন্টেশনটা, ডিরেকশনটা এক একটার এক এক দিকে আছে। তো আর তাহলে বুঝতেই পারছো যে গ্রেইন বাউন্ডারি গুলো সবচেয়ে ভালনারেবল কেন, কারণ এখানে এসে দুই দিকের দুই ডিরেকশনের দুটা জিনিস এসে মিট করেছে। এই কারণেই যখনই কোনো করোশন হয় তখন দেখা যায় এই গ্রেইন বাউন্ডারি গুলোতে আগে করোশন হচ্ছে, কারণ they are highly stressed and they try to relieve their stress যখনই সে কোনো সুইটেবল একটা সিচুয়েশন পায়, এটা করোসিভ এনভায়রনমেন্ট পেলে সে করোডেড হয়ে গিয়ে তার স্ট্রেসটা রিলিভ করতে চায়। So each individual crystal in the body is called a grain. These grains are crystalline structures that have lots of imperfections which distort the crystal lattice. আমাদের কোনো কোয়েশ্চেন আছে এর মধ্যে? আমরা একটু পরের অংশে প্রসিড করব। ম্যাম, ক্রিস্টাল আর ল্যাটিসের মধ্যে ডিফারেন্সটা মেইনলি কি রকম? ল্যাটিসটা হচ্ছে আমরা যে সাজানো যে সজ্জাটা আর কি, হ্যাঁ, প্রত্যেকটা ক্রিস্টালই মনে করো যে এখানে একটা ওরিয়েন্টেশন আছে না, এই সজ্জাটাকে হচ্ছে এই যে সাজানো গুছানো যে জিনিসটা সেটাকে আমরা ল্যাটিস বলছি। মানে এইটা মনে করো এটার একটা ল্যাটিস আছে, এটা একটা ক্রিস্টাল, আবার একই সাথে এটা একটা গ্রেইন, আবার এটার একটা ওরিয়েন্টেশন আছে সাজানো। তোমাদের মনে আছে কিনা যে অনেকগুলো অ্যাটম, বিসিসি অ্যাটম, মানে বিসিসি পজিশনে একভাবে সাজানো আছে, ওই সজ্জাটাকে আমরা বলছি ল্যাটিস। হ্যাঁ, যে এই যে সাজানো থাকে জিনিসটা, ক্রিস্টালাইন একটা স্ট্রাকচার পুরো জিনিসটাতে থাকে, সেটাকে আমরা বলছি ল্যাটিস। এই যে দেখো, the metal atoms settle out into a crystal lattice, মানে সে একটা ওরিয়েন্টেশন তৈরি করে। মনে করো তোমাদের ক্লাসে তোমরা 60 জন একরকম ভাবে বসলে মানে প্রতি বেঞ্চে মনে করো দুইজন করে বসছো, এটা হচ্ছে একটা ক্রিস্টাল ল্যাটিস। এখন প্রতি বেঞ্চে দুইজন করে বসতে বসতে একটা বেঞ্চে গিয়ে হয়তো কোথাও 3 জন বসে আছে, বা একটা বেঞ্চে হয়তো একজন বসে আছে, সেখানে সেটা হচ্ছে ক্রিস্টাল ল্যাটিসের মধ্যে একটা ডিফেক্ট। একটু কি ক্লিয়ার হয়েছে? আর ম্যাম, তাহলে কি ল্যাটিসটা তাহলে হচ্ছে একটা নির্দিষ্ট ধরনের প্যাটার্নের মতো বলা যায়? হ্যাঁ হ্যাঁ, মানে এটা সজ্জাটা আর কি, কিভাবে সাজানো আছে সেই জিনিসটা। বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা তাহলে একটু প্রসিড করি হ্যাঁ পরের অংশটা। টাইপস অফ ইমপারফেকশনস। যেহেতু আমরা দেখছি যে এই ডিফেক্ট বা ইমপারফেকশনটা আসলে সবসময় খারাপ না, এবং এটাকে আমরা অ্যাভয়েড করতে পারছি না। যখনই একটা মেটাল লিকুইড অবস্থা থেকে সলিড হচ্ছে বা যেই অবস্থা থেকেই হোক, এটা যখন আছে এর ভেতরে ডিফেক্টস থাকবেই, এটাকে আমরা অ্যাভয়েড করতে পারছি না। এবং আমরা দেখছি যে যখন আমরা অ্যালয় তৈরি করছি তখন আমরা ইন্টেনশনালি ডিফেক্ট ক্রিয়েট করছি একটা মেটালের মধ্যে। সো we should know the type of imperfections present in a material or metal and their concentration, their effect on the properties of the materials. What are the types of imperfections? Point defects, line defects, surface defects, volume defects. Point defects এর মধ্যে আছে vacancy, interstitial defects, substitutional defects, above vacancy atom, interstitial atoms, substitutional atoms. These are all zero dimensional defect. Zero dimensional কেন? কারণ শুধুমাত্র একটা বা দুটা অ্যাটম এখানে মিসিং থাকে, অথবা একটা বা দুটা অ্যাটম এখানে এক্সট্রা এসে বসে যায়, সেজন্য এগুলো হচ্ছে জিরো ডাইমেনশনাল। অ্যাটম তো একটা পয়েন্ট, এটার কোনো ডাইমেনশন নাই, সো দিজ আর জিরো ডাইমেনশনাল ডিফেক্টস। এরপরে আসছে লাইন ডিফেক্টস, একটা লাইন বরাবর ডিফেক্ট। একটা এক্সাম্পল হলো ডিসলোকেশন। আমরা লাইন ডিফেক্ট দেখবো এরপরে। ডিসলোকেশন বিভিন্ন রকমের আছে, এজ ডিসলোকেশন, স্ক্রু ডিসলোকেশন, মিক্সড ডিসলোকেশন। সো লাইন ডিফেক্ট হলো ওয়ান ডাইমেনশনাল ডিফেক্ট, যেহেতু এটা একটা লাইন বরাবর। এরপরে আছে সারফেস অর এরিয়া ডিফেক্টস। অলরেডি তোমরা দেখেছো যে গ্রেইন বাউন্ডারিজ, যেগুলো গ্রেইন বাউন্ডারিজ গুলো হচ্ছে সারফেস অর এরিয়া ডিফেক্টস। তোমরা শুনতে পাচ্ছ?
Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, হঠাৎ তোমাদের স্ক্রিনটা চলে গেল তো এর জন্য। আচ্ছা, সারফেস আর এরিয়া ডিফেক্টস অলরেডি আমরা দেখেছি, এই যে গ্রেইন বাউন্ডারি যেটা, সেটা হচ্ছে একটা সারফেস বা এরিয়া ডিফেক্ট, 2 ডাইমেনশনাল ডিফেক্ট। আর এরপরে আছে ভলিউম ডিফেক্টস, কোনো পরোসিটি যদি থাকে, একটা পোর যদি থাকে, একটা ফাঁকা জায়গা, মানে একটা দুটো অ্যাটম না, একটু বেশি পরিমাণে। এরপরে ক্র্যাক যদি থাকে, আমরা ক্র্যাক বুঝি কোনো জায়গা ফেটে গেছে, এরকম যদি থাকে সেগুলো হচ্ছে 3 ডাইমেনশনাল ডিফেক্ট। আমরা একটু একটা একটা করে দেখব। ফার্স্টে হচ্ছে পয়েন্ট ডিফেক্ট। আমরা একটু ফিগারটায় চলে যাই, ফিগারটা দেখলে ইজি হয়। পয়েন্ট ডিফেক্টস ইন মেটালস, দেখো শুরুর ছবিটা vacancy defects. You can see one atom is missing here. এটা একটা point defect, and this is the simplest form of point defect. Vacancy, আমি সাজেস্ট করব তোমরা যদি একটু ছোট্ট করে ছবিগুলো সাথে আঁকতে পারো, অবশ্যই এটা রেকর্ড হচ্ছে, তারপরেও তোমাদের ড্র করতে গেলে কিছু জিনিস মাথায় এমনিতেও ক্লিয়ার হয়ে যাবে। যদি সম্ভব হয় তোমরা সাথে সাথে একটুখানি কাগজ কলম নিয়ে একটু ড্র করো। ভ্যাকেন্সি ডিফেক্ট, এই যে অ্যাটমগুলো বসে আছে, হওয়ার দরকার ছিল এখানেও একটা অ্যাটম থাকবে, বাট দিস ইজ মিসিং, সো only one atom is missing from this lattice, so this is a point defect. This is called vacancy defect. Vacant atomic sites in a structure, এখানে এটা মিসিং আছে। এরপরে হলো সেলফ ইন্টারস্টিশিয়ালস। আচ্ছা, পয়েন্ট ডিফেক্ট কি বলছি একটু দেখে নিই। The simplest of the point defects is a vacancy or vacant lattice site, one normally occupied from which an atom is missing. All crystalline solids contain vacancies, and in fact, it is not possible to create such a material that is free of these defects. So always there will be this kind of defects, point defects, vacancies. অসংখ্য পয়েন্ট ডিফেক্ট থাকবে, এখানে একটা অ্যাটম মিসিং দেখছি, এরকম পুরো সিস্টেমটাতে বিভিন্ন জায়গায় অ্যাটম মিসিং থাকবে এবং we can't avoid it. এরপরে আসছে সেলফ ইন্টারস্টিশিয়াল। সেলফ ইন্টারস্টিশিয়াল তোমরা যদি মনে করতে পারো, লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম অক্টাহেড্রাল ভয়েড, টেট্রাহেড্রাল ভয়েড, কিউবিক ভয়েড। সেগুলো যখন একটা সিস্টেমে কোনো অ্যাটমগুলো বসে পড়ছে, যতই ক্লোজলি প্যাকড থাকুক, there will be some interstitial positions, some voids, কারণ অ্যাটমগুলো হচ্ছে রাউন্ড শেপের, এবং তুমি যতই এগুলাকে ক্লোজ করে রাখো না কেন, যতই ডেন্সলি প্যাকড থাকুক, এটার মাঝখানে কিন্তু কিছু হোল বা কিছু ফাঁকা জায়গা থেকেই যাবে। এই যে তুমি এটাকে যতটাই ক্লোজলি রাখো, যদি অ্যাটমটাকে এখানেও বসায় দাও, তারপরেও কিন্তু ওই যে টেট্রাহেড্রাল ভয়েড আমরা দেখেছি যে 3টা অ্যাটম তার উপরে যদি আরেকটা বসে থাকে, তাহলে মাঝখানে যে অংশটা ফাঁকা থাকে সেটা হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েড। এরপরে অক্টাহেড্রাল ভয়েড আমরা দেখেছি যে 6টা ফেস অ্যাটম যদি আমরা চিন্তা করি যে কানেক্টেড, তাহলে হচ্ছে যে এর মাঝখানের যে ফাঁকা জায়গাটা থাকে। সো এই ভয়েড সবসময় তোমার থাকবেই, এটা ভয়েডটা ডিফেক্ট না, এটা থাকবেই তোমার যে কোনো ক্রিস্টাল সিস্টেমের মধ্যে। So what is self-interstitial defect? Extra atoms positioned between atomic sites. একটা অ্যাটম নিজেরই ইন্টারস্টিশিয়াল সাইটে বা নিজের ভয়েড পজিশনে বসে গেছে, সে কিন্তু ম্যাট্রিক্স অ্যাটম, সেই হচ্ছে মেইন অ্যাটমটা, এটা ইম্পিউরিটি অ্যাটম না। এটাই হচ্ছে মনে করো কপারের অ্যাটমগুলা, কপারের অ্যাটমই আবার নিজের ইন্টারস্টিশিয়ালি নিজেই বসে পড়েছে, যেখানে জায়গাটা খুব ছোট কিন্তু তারপরেও সে বসে পড়েছে। এগুলা হয় যখন আমরা, এই ধরনের ডিফেক্ট অনেক বেশি তৈরি হয় যখন আমরা একটা মেটালকে লিকুইড অবস্থা থেকে সলিড করছি, খুব র্যাপিড কুলিং করছি। দ্যাট মিনস উই আর নট গিভিং ইট টাইম টু প্রপারলি ডিস্ট্রিবিউট, টু প্রপারলি অ্যারেঞ্জ। তখন কি হয়, শেষে গিয়ে তোমার এক একটা এক এক জায়গায় বসে পড়ে, যেটা কিনা যদি আইডিয়াল ক্রিস্টাল পেতে চাইতাম আমরা হয়তো যদি খুব স্লোলি এটাকে যদি সলিড ফর্মে নিয়ে আসতাম, তখন হয়তো অনেকটাই আইডিয়ালের কাছাকাছি কেস হতো, কিন্তু
এই ধরনের ডিফেক্ট থাকবে এবং এই দেখো অ্যাটমটা নিজের ইন্টারস্টিশিয়াল সাইটে বসে গেছে। এটাকে আমরা নাম থেকেও বলতে পারি এটা হচ্ছে সেলফ ইন্টারস্টিশিয়াল। একটা ম্যাট্রিক্স অ্যাটম একটা হোস্ট অ্যাটম নিজের ইন্টারস্টিশিয়াল সাইটে বসে আছে। সো সেলফ ইন্টারস্টিশিয়াল ইজ অ্যান অ্যাটম। হ্যাঁ বলো ম্যাম। ওই যে সেমিকন্ডাক্টরে যে আমরা ডোপিং করি ম্যাম, সেটা কি এই ডিফেক্টের কারণে করি? না না, এটা যখন আমরা ডোপিং করছি তখন আমরা এক্সট্রা অ্যাটম অ্যাড করছি, আর এটা হচ্ছে তোমার অলরেডি এটা ওভাবেই আছে। এটা ডোপিং এর আগে ইমপিউরিটি বা এক্সট্রা অ্যাটম যখন আমরা অ্যাড করছি সেখানে এখনো আমরা যাই নাই, এটা অলরেডি এক্সিস্টিং তোমার যে ডিফেক্টটা সেইটা। এই ম্যাট্রিক্স অ্যাটম নিজের মধ্যেই বসে আছে। ডোপিং করছো মানে তুমি অন্য একটা কিছু অ্যাড করছো এর ভেতরে। ফর এক্সাম্পল তুমি বেরিয়াম টাইটানেটের মধ্যে মলিবডেনাম অ্যাড করছো, সেটা হচ্ছে তোমার ডোপিং। তুমি বাইরে থেকে কিছু একটা অ্যাড করছো, কিন্তু এটা হচ্ছে হ্যাঁ তারপরে সে ডোপিং করলে সে গিয়ে ইন্টারস্টিশিয়াল সাইটে বসে পড়তে পারে, কিন্তু সেটা সেলফ ইন্টারস্টিশিয়াল না, সেটার অন্য নাম আছে, সেটা আমরা পরে আসছি, এর পরেই আসবো, এটার পরেই। ক্লিয়ার? জি ম্যাম ক্লিয়ার। আচ্ছা, so self-interstitial is an atom from the crystal that is crowded into an interstitial site if the matrix atoms occupy its own interstitial sites. মানে যখন ম্যাট্রিক্স অ্যাটম বা হোস্ট অ্যাটম নিজেই নিজের ইন্টারস্টিশিয়াল সাইটে বসে পড়বে। যেমন তোমাদের ক্লাসে যে 60 জন আছো, তোমরা যদি যে জায়গায় বসার কথা, মনে করো এক বেঞ্চে 2 জন, আমি যেটা একটু আগে বললাম যে এক বেঞ্চে 3 জন বসে পড়লো, মানে 2 জন বসার মাঝখানে যে স্পেসটা ছিল সেখানটায় মনে করো যে আরেকজন এসে বসে পড়লো, তোমাদের ক্লাসেরই একজন এসে বসে পড়লো, তখন সে অনেকটা সেলফ ইন্টারস্টিশিয়াল, মানে যেখানে জায়গা নেই তারপরেও ওইখানটায় ফাঁকে গিয়ে বসে পড়া। তো এটা হচ্ছে অ্যাটম গুলো এরকম করে নিজের ইন্টারস্টিশিয়াল সাইট, যেটা কিনা খুব ছোট সাইট, যেটা আসলে তার জন্য ফিট করে না, সেখানে গিয়ে সে বসে পড়ে। In metals, a self-interstitial introduces relatively large distortions. আমরা এটা মানে বুঝতেই পারি, কারণ যখন সে ওই জায়গাটায় বসে পড়ছে ওই জায়গায় তো আসলে স্পেস নাই তার বসার মতন। সো আশেপাশের যে অ্যাটম গুলা সেগুলা বা আশেপাশের যে এই যে প্লেন, এটাকে প্লেন বলে, যে ওই প্লেন বরাবর যে ওই তল বরাবর যে অ্যাটম গুলো আছে, এই যে প্লেন বরাবর যে অ্যাটম গুলো আছে সেগুলোর উপর সে একটা স্ট্রেস তৈরি করে, সে ডিস্টর্ট করে ওগুলাকে, কারণ সে ওখানে মাঝামাঝি জায়গায় গিয়ে বসে পড়েছে, বাকিগুলোর উপরে সে একটা প্রেসার ক্রিয়েট করছে, সরে যাও তোমরা, সরে যাও, আমি এখানে বসছি। সো তখন কি হয়, self-interstitial introduces relatively large distortions in the surrounding lattice because the atom is substantially larger than the interstitial position in which it is situated. Obviously, কারণ মেটাল যে অ্যাটমটা বসছে সে তো হোস্ট অ্যাটম, সে তো ইন্টারস্টিশিয়াল সাইটের চাইতে অনেক বড়, কারণ তোমরা তো ওই যে মডেল করেছো, তোমরা দেখেছো যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে সেটা আসলে অ্যাটম গুলার চাইতে সাইজে ছোট হয়। সো ইন্টারস্টিশিয়াল সাইট পজিশনটা বা ইন্টারস্টিশিয়াল সাইটটা হচ্ছে আসলে ছোট, হোস্ট অ্যাটম ওখানে বসলে আশেপাশের জায়গায় আশেপাশে যে অ্যাটম গুলো আছে তাদের উপরে একটা ডিস্টরশন বা তারা একটু স্ট্রেসড অবস্থায় থাকে। Consequently, the formation of this defect is not highly probable and it exists in very small concentrations, which are significantly lower than for vacancies. So এটা হচ্ছে আসলে সহজে এই জিনিসটা হয় না, কারণ হলো ভ্যাকেন্সি যেমন থাকতেই পারে কোথাও একটা মিসিং, কারণ মিসিং হতে খুব একটা অসুবিধা হয় না, যে একটা অ্যাটম নাই ওই জায়গায় নাই, ওখানে বসতে ভুলে গেছে, সেটা সহজেই হতে পারে, অনেক প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি থাকে। কিন্তু এমনিতে যে সেলফ ইন্টারস্টিশিয়াল হওয়ার যে বিষয়টা সেটা সহজে হতে চায় না, কারণ এটা আশেপাশের ল্যাটিসের উপরে একটা অসম্ভব একটা স্ট্রেস তৈরি করে, সেজন্য এটা পসিবল হয় না। আমরা পরের ডিফেক্টটাতে যাব। ইয়েস ম্যাম। একটু এক সেকেন্ড, তোমরা একটুখানি একটা ভ্যাকেন্সি আর সেলফ ইন্টারেস্ট, তোমাদের কি এর পরে ক্লাস আছে? জি ম্যাম, ইংলিশ। তাইলে আমরা তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। আমি ক্লাস নিচ্ছি।
আচ্ছা, এটা কি আমরা দেখছি তাহলে পয়েন্ট ডিফেক্টস, এই যে ভ্যাকেন্সি, এই হলো সেলফ ইন্টারস্টিশিয়াল। ভ্যাকেন্সিতে হচ্ছে, আচ্ছা এক সেকেন্ড, সরি। এরপরে যেটা একজন তোমরা জিজ্ঞেস করছিলে যে যখন আমরা ডোপিং করছি কোথাও তখন কি হচ্ছে, ডোপিং করি বা অ্যালয়িং এলিমেন্ট অ্যাড করি, যেটাই করি সেটা হচ্ছে যদিও আমরা বলছি যে আমরা অ্যাড করছি, আসলে এটা হচ্ছে ইমপিউরিটি। কারণ আমরা একটা হোস্ট অ্যাটমের মধ্যে একটা বাইরে থেকে একটা জিনিস এর মধ্যে বসিয়ে দিচ্ছি। ইমপিউরিটি যখন আমরা অ্যাড করছি তখন অনেকগুলো কেস হতে পারে। একটা হলো আচ্ছা আমরা ছবিটাতে আগে যাব, আচ্ছা ঠিক আছে আমরা সিরিয়ালি যাই। আমরা বলছি যে আমরা ইমপিউরিটি অ্যাড করছি, কিন্তু এমনিতেও আমরা যে পিওর মেটালটা যেটা পাই সেটা কিন্তু কখনোই 100% পিওর হয় না। যতই আমরা এটাকে রিফাইন করি, যতই সফিস্টিকেটেড টেকনিক ইউজ করি না কেন, দেখো আমি এখানে একটা সংখ্যা দিয়েছি যে 99.9999 বা আরো কয়েকটা 9 যোগ করলে সেই পার্সেন্টেজ পরিমাণ রিফাইন হয়তো আমরা করতে পারি, কিন্তু ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট 100% পিওর মেটাল। So there always will be impurity or foreign atoms. There always will be another atom in a pure metal. So impurities in solid এটা আমরা অ্যাভয়েড করতে পারবো না, এটা থাকবেই। কিছু থাকবে অলরেডি প্রেজেন্ট থাকবে, কিছু হচ্ছে আমরা ইন্টেনশনালি অ্যাড করে দেই এটার কিছু প্রপার্টি বা এটার কিছু ক্যারেক্টারিস্টিক্স ইমপ্রুভ করার জন্য। যেমন দেখো এখানে আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি, তোমাদের শুরুতে একটা বলেছিলাম গ্লাসের ক্ষেত্রে, আর এখানটায় আমরা আরেকটা এক্সাম্পল দিলাম সিলভারের ক্ষেত্রে। স্টার্লিং সিলভার যেটাকে বলছি, এখানে 92.5% সিলভার আছে আর কিছু কপার আছে। এখন সরি, কপারের পার্সেন্টেজটা এখানে মানে 100 থেকে মাইনাস করলে যেটা থাকবে 7.5-এর মতন, 7.5% কপার এখানে আছে। সো এমনি নর্মাল যে এনভায়রনমেন্ট সেখানে পিওর সিলভার হচ্ছে আমরা জানি হাইলি করোশন রেজিস্ট্যান্ট, at the same time it is very soft. When we are adding copper in pure silver, it enhances the mechanical strength without degrading the corrosion resistance appreciably. So আমরা যখন অ্যালয়িং এলিমেন্ট অ্যাড করছি আমরা করোশন রেজিস্ট্যান্ট প্রপার্টিটা তো পাচ্ছি সিলভারের, একই সাথে এটার যে একটা প্রবলেম ছিল যেটা খুব সফট ছিল, এটা সহজেই তোমার বেঁকে যেত, হয়ে যেত, সেইটা এখন কিন্তু হচ্ছে না যখন আমরা কপারটা অ্যাড করছি। সো আমরা অ্যালয়িং এলিমেন্ট অ্যাড করছি বা আমরা ইমপিউরিটি অ্যাটম অ্যাড করছি মেটালের প্রপার্টিটা ইমপ্রুভ করার জন্য, যদিও এটাকে আমরা ইমপিউরিটি হিসেবে ট্রিট করছি কারণ এটা একটা হোস্ট অ্যাটমের ভিতরে একটা আলাদা একটা অ্যাটম হিসেবে আসলো। তো যখন আমরা ইমপিউরিটি অ্যাটম অ্যাড করছি, ইট ক্যান ক্রিয়েট টু সিচুয়েশন, a solid solution can form or a new second phase can form. It depends what kinds of impurity we are adding, what are their concentrations and the temperature of the alloy. দুটা হতে পারে, সলিড সলিউশন ফর্ম করতে পারে বা নিউ সেকেন্ড ফেজ ফর্ম করতে পারে। সলিড সলিউশন কি বা সেকেন্ড ফেজ কি এগুলো আমরা আসছি। তো আমরা বিষয়টা বুঝতে চাচ্ছি যে যখন আমরা ইমপিউরিটি অ্যাটম অ্যাড করছি একটা মেটালে তখন কি হতে পারে। আর এই যে সলিড সলিউশন ফরমেশন হবে সেখানে কিছু টার্ম আসবে, যে সলিউট, সলভেন্ট, শোনা যাচ্ছে যে সাউন্ড হচ্ছে? জি ম্যাম। আচ্ছা, তো এখন সলিউট, সলভেন্ট এই টার্মগুলো একটু আমরা জেনে নিই।
সলিউট হচ্ছে যেটা মাইনর কনসেন্ট্রেশনে থাকবে, দ্যাট মিনস দ্য ইম্পিউরিটি অ্যাটম যেটা আমরা অ্যাড করছি ওই সলভেন্টের মধ্যে মানে হোস্ট অ্যাটমের মধ্যে। সো সলভেন্ট রিপ্রেজেন্টস দ্য এলিমেন্ট অর কম্পাউন্ড that is present in the greatest amount. On occasion solvent atoms are also called host atoms. So যদি আমরা কপারের মধ্যে জিঙ্ক অ্যাড করি তাহলে জিঙ্ক হচ্ছে সলিউট অ্যাটম, কপার হচ্ছে সলভেন্ট অ্যাটম, ঠিক আছে? সলিড সলিউশনটা কি? যখন আমরা ইম্পিউরিটি অ্যাড করছি একটা পিওর মেটালে, a solid solution forms when as the solute atoms are added to the host material the crystal structure is maintained and no new structures are formed. That means if you are adding zinc in copper and if copper has FCC crystal structure, then the solid solution or the alloy will also have FCC crystal structure. Crystal structure change হয়ে যাবে না। তুমি অ্যাড করলে একটা কিছু যেটার মধ্যে অ্যাড করলে বিসিসি এর মধ্যে হয়তো অ্যাড করলে ফাইনালি যে জিনিসটা ফর্ম করছে সেটাও তোমার বিসিসি থাকলো, বডি সেন্টার কিউবিক ক্রিস্টাল স্ট্রাকচারই থাকলো, বা এফসিসি এর মধ্যে অ্যাড করলে ফাইনালিও সেটাই থাকবে। যখন ইম্পিউরিটি অ্যাটম অ্যাড করার পরে যে জিনিসটা ফর্ম করলো সেটাও ওইটাই থাকবে, কোনো নিউ স্ট্রাকচার এখানে ফর্ম করবে না। A solid solution is also compositionally homogeneous. The impurity atoms are randomly dispersed within the solid. আমরা একটু ফিগারটা দেখে নিই, এখানে আমরা আজকে শেষ করে দিব। এরপরে আমরা impurities in solids বা পয়েন্ট ডিফেক্টস নিয়ে আরেকটু বলবো। imperfections in আচ্ছা দেখো, যখন আমরা এই যে এখানে একটা বাঁ দিকে আছে সাবস্টিটিউশনাল সলিড সলিউশন আর ডান দিকে আছে ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন। তোমরা দেখতে পাচ্ছ যদি আমরা ইফ ইম্পিউরিটি is added to host, ইম্পিউরিটিটাকে রিপ্রেজেন্ট করছি বি দিয়ে, এই যে অরেঞ্জ কালার গুলো দিয়ে, আর হোস্ট অ্যাটমস হচ্ছে যে অ্যাশ কালার যেটা সেটা। যখন ইম্পিউরিটি অ্যাটম অ্যাড করছে যে কপার নিকেলের মধ্যে অ্যাড করছে, কপার গুলো হচ্ছে অরেঞ্জ নিকেলের মধ্যে, তখন কি হচ্ছে দেখো এটা হচ্ছে সাবস্টিটিউশনাল সলিড সলিউশন। আর এখানেও দেখো কার্বন আয়রনের মধ্যে অ্যাড করেছে, এই যে ছোট ছোট কার্বন অ্যাটম গুলো ভেতরে ভেতরে আছে, কার্বন আয়রনের মধ্যে অ্যাড করা হয়েছে, এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন। আমরা একটু ছবিটা থেকেও কিন্তু ডিফারেন্সটা বুঝতে পারছি। একটা হতে পারে যেটা অ্যাড করছে যেমন কার্বন, সেটা গিয়ে বসে পড়ছে ইন্টারস্টিশিয়াল পজিশনে, আর এখানে দেখো কপার কোথায় বসেছে, কপার কি ইন্টারস্টিশিয়াল পজিশনে বসেছে? না ম্যাম। কোথায় বসেছে কপারটা? ম্যাম হোস্ট অ্যাটম গুলো যেখানে থাকতো ওইখানে, হোস্ট অ্যাটমকে সাবস্টিটিউট করে সে ওই জায়গায় বসে পড়েছে, হোস্ট অ্যাটমকে সরিয়ে দিয়েছে, দিয়ে সে ওখানটায় বসেছে। সো কপার যখন আমরা নিকেল অ্যাড করছি সেটা তৈরি করছে একটা সাবস্টিটিউশনাল সলিড সলিউশন, কার্বন যখন আয়রন অ্যাড করছি সেটা তৈরি করছে ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন। সো কখন ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন ফর্ম করবে, কখন সাবস্টিটিউশনাল সলিড সলিউশন ফর্ম করবে, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে যেহেতু তোমাদের সময় আর বেশিক্ষণ নাই, তোমাদের যদি এর মধ্যে কোনো কোয়েশ্চেন থাকে সেইটা করতে পারো। আমি একটু যদি সামারাইজ করে দিই, আমরা আজকে ক্রিস্টাল ডিফেক্টস বা ইমপারফেকশনস যেগুলো একটা ক্রিস্টাল সিস্টেমে থাকে সেটা দেখলাম। আমরা দেখছি যে ডিফেক্ট বা ইমপারফেকশনসকে আমরা অ্যাভয়েড করতে পারছি না, এটা অলরেডি একটা সিস্টেমের মধ্যে প্রেজেন্ট থাকে। এটা বিভিন্ন ধরনের হতে পারে, পয়েন্ট ডিফেক্ট হতে পারে, লাইন ডিফেক্ট হতে পারে, তোমার এরিয়া ডিফেক্ট হতে পারে, ভলিউম ডিফেক্ট হতে পারে। আমরা কিছু কিছু পয়েন্ট ডিফেক্ট দেখলাম, তার মধ্যে একটা ছিল ভ্যাকেন্সি, যে একটা পয়েন্টের যে অ্যাটম, একটা বা দুটা অ্যাটম মিসিং সেই জায়গা থেকে হোস্ট অ্যাটম। এরপরে আমরা দেখলাম সেলফ ইন্টারস্টিশিয়াল, যে হোস্ট অ্যাটম নিজের ইন্টারস্টিশিয়াল সাইটে নিজেই বসে আছে, সেটা এক ধরনের পয়েন্ট ডিফেক্ট। আরো কিছু পয়েন্ট ডিফেক্ট আমরা এখন দেখছি, যে সাবস্টিটিউশনাল সলিড সলিউশন, ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন, এই ধরনের পয়েন্ট ডিফেক্ট আমরা ইন্টেনশনালি তৈরি করছি। এখানে আমরা যখন ইম্পিউরিটি অ্যাটম বা অ্যালয়িং একটা এলিমেন্ট অ্যাড করছি তখন যে হোস্ট অ্যাটম তার ভেতরে গিয়ে ওই ইম্পিউরিটিটা বা ওই অ্যালয়িং এলিমেন্টটা আইদার সাবস্টিটিউট করছে হোস্ট অ্যাটমকে, তখন সে সাবস্টিটিউশনাল সলিড সলিউশন তৈরি করছে, অথবা সে গিয়ে ইন্টারস্টিশিয়াল সাইটে বসে পড়ছে, ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন তৈরি করছে।
এটা ছিল আজকের সামারি, এবং কখন এগুলা হবে, কখন সাবস্টিটিউট করতে পারবে, কখন ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন তৈরি হবে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ম্যাম আমাদের বল। স্লাইড গুলো প্রোভাইড হ্যাঁ, আজকে আমি রেকর্ড ম্যাম করেছি। এখানে কি একটা হ্যাঁ, সাইজের ব্যাপার আছে যে কিসের? হ্যাঁ, অবশ্যই সাইজের বিষয় আছে। ম্যাম সাইজ সাইজ যদি সমান সমান হয় অলমোস্ট, তাহলে সাবস্টিটিউট করাটা ইজিয়ার। সাবস্টিটিউশনাল আর কম হলে এরকম কিছু? হ্যাঁ, এরকম একটা ফ্যাক্টর আছে, সাইজের তো অবশ্যই একটা ফ্যাক্টর আছে, কারণ যদি সে ইন্টারস্টিশিয়াল সাইটে বসতে তার অনেক স্ট্রেস ক্রিয়েট হয়, হ্যাঁ, তখন তো সে বসবে না, কারণ কোনো কিছুই খুব মানে এনার্জি দিয়ে মানে খুব হাইলি স্ট্রেসড অবস্থায় কোনো কিছুই থাকতে চায় না। সেজন্য যদি খুব কষ্ট হয় ইন্টারস্টিশিয়াল সাইটে গিয়ে বসতে, তাহলে সে বসবে না। সেটার কিছু মিনিমাম কন্ডিশন আছে যে এতটা সাইজের ডিফারেন্স থাকলে তখন সে গিয়ে ইন্টারস্টিশিয়াল সাইটে বসতে পারবে, আর এতটা এরকম হলে তখন সে গিয়ে সাবস্টিটিউট করবে। সেই কন্ডিশনগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। ম্যাম আমাদের স্লাইড গুলো জি আচ্ছা। হ্যাঁ, তোমাদের স্লাইডগুলো দেয়া হবে, তোমাদের রেকর্ডেড ভিডিওটাও অডিওটাও দেয়া হবে। আর কিছু লাগবে তোমাদের? এগুলা সব সাপোর্ট দেয়া হবে তোমাদের। আমি জিজ্ঞেস করছি পড়ার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। না ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। ম্যাডাম, আমরা যখন অ্যালয় ক্রিয়েট করি তখন একটার পরিমাণ অনেক বেশি থাকে আর একটা কম থাকে, এরকম কি পসিবল যে দুটোই 50% হবে? হতে পারে। যখন ওই যে ডোপিং বলছি, ডোপিং হলো খুবই সামান্য পরিমাণ। হ্যাঁ, ডোপিং মানে 1% বেশি হলেও সেটাকে আর ডোপিং বলা যায় না, খুব কম পরিমাণ অ্যাড করছে। অ্যালয় তোমার অনেক দূর পর্যন্ত হতে পারে। আমার মনে হয় তোমাদের নেক্সট ক্লাসের সময় হয়ে যাচ্ছে। আর যদি অন্য কিছু থাকে তোমরা অবশ্যই পরের ক্লাসে জিজ্ঞেস করতে পারো, আগে থেকে একটু দেখে এসে। শুরুতে ম্যাম 5-7-10 মিনিট মতো ম্যাম কারেন্ট মানে নেট ছিল না, তো ঢুকতে পারিনি। মানে অ্যাটেন্ডেন্স কি তখন দিয়ে দিবেন ম্যাম? না, অ্যাটেন্ডেন্স আমি আসলে দেই নাই, তোমরা তো 60 জনই আছো। ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে ম্যাম। আগের দিনও 60 জনই ছিলে। তোমরা এই সমস্ত বিষয় নিয়ে এত চিন্তা করো না। হ্যাঁ, বেশি চিন্তা করো পড়াটা বুঝতে পারছো কিনা, তোমরা স্লাইড কিভাবে পাবা, হ্যাঁ, অ্যাটেন্ডেন্স আসলো কিনা, এইটা পাবো কিনা, হ্যাঁ, সেটা ওই জায়গাটাতে ফোকাস বেশি করে ফেললে কি হবে, তুমি কি যে আমি বলছি সেটাই শুনবে না। হ্যাঁ, আর তুমি হয়তো এটা ছেড়ে দিয়ে ওখানে ঘুমাচ্ছ, বা ওখানে হয়তো খাওয়া দাওয়া করছো, বা হয়তো নাই তুমি ওখানে। হ্যাঁ, আমি তো আর সেটা দেখতে যাচ্ছি না, এটা এখন তোমাদের উপর ছেড়ে দিয়েছি। এমনকি নর্মাল ক্লাসে বসে থাকলেও এটা হতে পারে যে তুমি হয়তো শুনছোই না, অন্য কিছু চিন্তা করছো। কিন্তু মানে তোমাদের কনসার্ন হওয়া দরকার যে তোমরা জিনিসটা বুঝতে পারছো কিনা, এইটাই বেশি জরুরি। এগুলো নিয়ে এত বেশি, অ্যাটলিস্ট আমার ক্লাসে এগুলো নিয়ে এত বেশি চিন্তা করো না যে অ্যাটেন্ডেন্স প্রথম 5 মিনিটের নাই। হ্যাঁ, ওই 5 মিনিট তুমি কিছু মিস করেছো কিনা সেটা তুমি তোমার অন্যদের কাছ থেকে শুনে নিও, ক্লাসমেটদের কাছ থেকে। আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, একটু শুনে নিও। হ্যাঁ, বলো ম্যাম। জি, অ্যাসাইনমেন্টটা কবের মধ্যে দেয়া লাগবে? অ্যাসাইনমেন্টটা আমি সময় দিব তোমাদের, যথেষ্ট সময় দিব। আমি একটা ইমেইল পাঠিয়ে দেব তোমাদের সমস্ত টাইম ডেট সবকিছু দিয়ে, এবং কিভাবে প্রেজেন্ট করবা সবকিছু দিয়ে আমি একটা ইমেইল পাঠিয়ে দেবো।